আসসালামু আলাইকুম। আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম ইলিশ মাছের একটি রেসিপি। সেটা হলো ইলিশ মাছের ঝুরি। এখানে আমি প্রায় 5টি মাছ নিয়েছি। মাছগুলি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এখানে ইলিশের সিজনে এই একটি রেসিপি আপনি যেভাবে হোক একবার হলেও খেয়ে দেখবেন। ইলিশ মাছের নানা ধরনের রেসিপির মধ্যে এটা অন্যতম সেরা একটি রেসিপি, যা আপনাকে অনেক দিন পর্যন্ত এর স্বাদে মাতিয়ে রাখবে। তো এই রেসিপিটি শুরু করার জন্য মাছটা ধুয়ে আমি এটা এবার প্রথমে সিদ্ধ করে নেব। এর মূল কারণ হলো ঝুরি রান্নায় আমি এটার কাটা সব আগেই বেছে ফেলবো, প্রায় 98%। আপনি যদি ইলিশ মাছ ছাড়াও অন্য কোনো মাছ দিয়ে ঝুরি করতে চান, তাহলে এই সেম প্রসেস আপনি ফলো করতে পারেন। তো মাছগুলি দেওয়ার আগে পানি ফুটিয়ে যাওয়ার পরে সেখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ এবং 1 চামচ হলুদের গুঁড়ো। আর কোনো মশলা দেব না। এবং এই রান্নায় টোটালি আমি ব্যবহার করব না কোনো ধরনের আদা, রসুন, ধনিয়া, জিরা। এটা সম্পূর্ণ একটা পদ্ধতিতে রান্না হবে। তো মাছটি দেওয়ার পর আমি হাই ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নিলাম এবং এটা আমি উঠিয়ে নিচ্ছি যেন এটাকে ঠান্ডা করতে পারি। একটু হালকা হালকা গরম থাকবে যখন, সেই সময় আমি এটার কাঁটাগুলি বেছে নিচ্ছি। ইলিশ যেহেতু খুবই সুস্বাদু একটি মাছ, কিন্তু এতে প্রচুর পরিমাণ কাঁটা থাকে। মাছগুলি টুকরো টুকরো করে যদি আমি সেদ্ধ করতাম, তাহলে কাঁটা ছেড়ে দিত পানির মধ্যে। এজন্য অনেকটাই আস্ত রেখে সেদ্ধ করেছি এবং পরে হাত দিয়ে সময় নিয়ে আমি কাঁটাগুলি বেছে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু এভাবে ঝুরি রান্নার জন্য মাছকে প্রসেস করে নিতে পারেন। যাদের বাসায় ছোট বাচ্চা আছে, মাছের কাটার জন্য মাছ খেতে ভয় পায়, তাদের জন্য আপনি এই পদ্ধতি ফলো করতে পারেন এবং মাছের যে স্বাদ সেটা তাদেরকে দিতে পারেন। তো এভাবে আমি সবগুলি মাছেরই কাটা বেছে নিচ্ছি এবং আপনারাও চেষ্টা করবেন বেছে নিতে। এবং এভাবে আমি প্রায় 98%-এর মতো কাটা বেছে নিয়েছি। যে অল্প একটা দুটো কাটা থাকবে সেটা খাওয়ার সময়ও বেছে নিলে যথেষ্ট হবে। তো এভাবে সব মাছ বেছে নিলাম। এরপর আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আর কী উপাদান বা উপকরণ এখানে ব্যবহার করলাম। এখানে আমি নিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি যেন একটু দানাদার মুখে লাগে। এরপর নিলাম 4টির মতো কাঁচামরিচ, আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এরপর এখানে নিলাম লবণ কম নিয়েছি কারণ সেদ্ধর সময় পানিতে লবণ দেওয়া ছিল। ভালো কথা, সেই পানিটা কিন্তু ফেলিনি। তো এখানে নিলাম অন্যতম মূল উপকরণ লেবু পাতা। ঢাকা শহরে লেবু পাতা অহরহ নাও পেতে পারেন, তো অবশ্যই লেবু পাতাটা খুঁজে বের করার চেষ্টা করবেন এই রেসিপিটি রান্নার জন্য। এরপরে দিলাম মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। হলুদও কম দিচ্ছি কারণ পানিতে সেদ্ধ করার সময় হলুদ ছিল। আর এই রান্নায় আমি কোনো সয়াবিন তেল ব্যবহার করব না, আমি ব্যবহার করব সরিষার তেল। আপনি ইলিশ মাছের যে কোনো রেসিপি ফলো করেন না কেন, সবসময় যদি আপনি সরিষার তেল দিয়ে ইলিশ মাছের কোনো একটা রান্না করেন, তাহলে সেটার স্বাদ সয়াবিন তেলের সাথে অনেক বেশি বেটার আসবে। তো তেলটা দিয়ে দিলাম একদম পুরো গরম কড়াইয়ের মধ্যে, একটু নেড়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এটা মিডিয়াম ফ্লেমে আমি এটা ভেজে নেব পেঁয়াজটাকে লাল লাল হওয়া পর্যন্ত। রান্নায় যখন আমরা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিই, তখন যদি ফ্লেম অনেক হাই থাকে তাহলে ঘন ঘন নাড়তে হয়, এবং যদি মিডিয়ামে রাখি তাহলে একটু কম নাড়তে হয়। এতে যেটা হয়, মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমে করতে গেলে পেঁয়াজের ভাজাটা সুন্দর হয় এবং হাই ফ্লেমে পেঁয়াজটা উপর দিক থেকে পুড়ে যেতে পারে। তো সময় থাকলে অবশ্যই মিডিয়াম ফ্লেমেই পেঁয়াজটাকে ভেজে নেবেন। তো আমি বেশ খানিকটা সময় নিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিলাম। দেখতে পাচ্ছেন তেলের বুদবুদ দেখায় বোঝা যায় ফ্লেমটা মিডিয়াম ছিল। তা এখন আমি এতে দিয়ে দিব সামান্য একটু পানি। এখানে যে পানিটা আমি দিলাম সেটা কিন্তু সেই যে মাছ সেদ্ধ করে রেখেছিলাম সেই পানিটা, এবং ওইটাই ছিল ফাইনাল পানি, এবং ওইটুকু পানি আমি পুরো রান্নায় ব্যবহার করব এখন 2 ধাপে। মশলা কষানোতে আমি এখন একটু পানি দিয়ে দিলাম এবং এতে আমি দিয়ে দিলাম হলুদ এবং মরিচের গুঁড়ো। আমি আগেও বলেছি, আবারও বলছি, ইলিশ মাছের রান্নায় আপনারা পারতপক্ষে আদা রসুন ব্যবহার করবেন না। ইলিশের যদি আসল স্বাদ পেতে চান তাহলে অবশ্যই আদা রসুন ধনিয়া ব্যবহার করতে পারেন, কিন্তু জিরাটা ব্যবহার করবেন না। আমার যেহেতু ধনিয়া এবং জিরা একসাথে এটা গুঁড়ো করা আছে, তাই আমি এটা ব্যবহারই করলাম না।
তো এরপরে দিয়ে দিলাম লবণ এবং এটা একটু একটু কষিয়ে নিলাম। এটা আসলেও কষিয়ে যে তেল উঠে যাবে সেই পরিমাণে এই রান্নায় না গেলেও চলবে। এরপর আমি সবটুকু মাছ এখানে দিয়ে দিলাম এবং মাছগুলি দেওয়ার পর আমি এতে চাইলে এখনই পানিটা দিতে পারি, আবার একটু নেড়েচেড়েও দিতে পারি। তো আপনি চাইলে দিতে পারেন, কিন্তু আমি এখানে একটু নেড়েচেড়ে মশলার সাথে তারপরেই বাকি পানিটুকু দিয়ে দিব। যেহেতু মাছটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, তাই রান্না হতে খুব বেশি সময় লাগবে না। মাছটা অলরেডি সেদ্ধ করা। এখন শুধুমাত্র পেঁয়াজ, সরিষার তেল এবং বাকি যে মশলা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সেটার সাথে ব্যালেন্স নিয়ে আসা এবং সেই সাথে লেবু পাতাটা দিয়ে নাড়ানো চাড়ানোর কাজটাই বাকি আছে। তো একটু মিক্সড করে নিয়ে তারপর আমি বাকি পানিটুকু দিয়ে দিলাম। এই পানিটুকু দেওয়ার সময় আমি সাবধানে খেয়াল করেছি যে পানির নিচে এমনিতে কোনো কাটা জমে আছে কিনা। এজন্য একেবারে সবটুকু ঢেলে না দিয়ে আস্তে আস্তে ঢালবো এবং তলানিটা ফেলে দিব। তো যদিও আমার এখানে কাটা ছুটেনি, কিন্তু অনেক সময় কাটা ছুটে যেতে পারে সেদ্ধ করার সময়। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। একটু বলক আসার জন্য একটু ফ্লেমটা বাড়িয়ে দিব। বলক আসার পরে ফ্লেমটা মিডিয়াম করে দিব এবং এইভাবে পানিটা অর্ধেকটা পরিমাণ শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা কিন্তু অর্ধেকটাই শুকিয়ে এসেছে। আমি এই সময় লবণটা চেক করে নিয়েছি, লবণটা ঠিক আছে একদম। এবং এখানে আমি এবার আগিয়ে দিয়ে দিব কাঁচামরিচের কুচিটা। একটু নেড়ে দিচ্ছি যেন তলানিতে না লেগে যায়। দেখতে পাচ্ছেন ইলিশ মাছের নিজস্ব একটা তেল আছে এবং সেই সাথে সরিষার তেল দেওয়ার কারণে তেল তেল দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও এখনও এটাতে পানি আছে যেটা আমি শুকিয়ে নিতে চাই। তো কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আরেকটু নেড়ে চেড়ে দেব 2 থেকে 3 মিনিটের মতো। চাইলে ঢেকে রেখেও এই সময়টুকুতে রান্না করা যায়। তো আমি নেড়ে দিচ্ছি এবং 3 মিনিটের মতো অপেক্ষা করব মরিচটা একটু সেদ্ধ হয়ে আসার জন্য। দেখতে পাচ্ছেন তেল কিন্তু উঠে যাচ্ছে। এখন প্রায় নামানোর সময় এসে গেছে। এই সময়টাতে আরেকটু নেড়ে দেবো যেন নিচে না লেগে যায়। আপনারা যদি ননস্টিক কড়াইতেই রান্না করেন তাহলে এটা তেমন লাগবে না, কিন্তু নর্মালি কোনো আপনার সিলভার বা অ্যালুমিনিয়ামের যদি পাত্র ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে একটু লেগে যেতে পারে। এজন্য বারবার নেড়ে দিতে হবে। ইলিশ মাছ কিন্তু কোনোভাবে পোড়া লাগানো যাবে না, এতে ঝুরির যে আসল স্বাদ, অথেন্টিক স্বাদ, সেটা আসলে নষ্ট হয়ে যাবে। তো পাতাগুলি আমি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। পাতাগুলি দেওয়ার পরে আপনি 3 থেকে 5 মিনিট, এর বেশি আর রান্না করবেন না। এই রান্নাটা একদম শেষ ধাপে যখন চলে আসবো তখন দেখতে পারবেন যে কড়াইয়ের সাইড দিয়ে তেল দেখা যাচ্ছে, অর্থাৎ পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি যদি আরও এটাকে ভাজা ভাজা করতে চাই তাহলে খাওয়ার সময় অনেকটা কড়কড়ে বা কুড়মুড়ে একটা ভাব থাকবে, যেটা আমার পছন্দ না। তবে অনেকের কাছে যাদের আরও বেশি ড্রাই পছন্দ তারা আরও এটাকে ভাজা ভাজা করতে পারেন। আমি একটু ভেজা ভেজা রাখবো, যেটা আমার পছন্দ। এই সময় এটাতে আপনারা চাইলেও ধনেপাতা ব্যবহার করবেন না, কারণ লেবু পাতার যে অরিজিনাল একটা ঘ্রাণ তা নষ্ট হয়ে যাবে যদি ধনিয়া পাতা ব্যবহার করেন। চাইলে আরেক ধাপে কয়েকটা কাঁচামরিচ আপনি আস্ত দিয়ে দিতে পারেন গার্নিশিংয়ের জন্য বা দেখার সৌন্দর্যের জন্য। তো আমার রান্না কিন্তু শেষ, তেল উঠে যাচ্ছে, সাইড দিয়ে তেলের বুদবুদ দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে একটু ভেজা ভেজা ভাব এইটুকুই আমি রাখতে চেয়েছি। আমার রান্না ডান। এই রান্নাটা হওয়ার সাথে সাথে চাইলে আপনি এখনই লেবু পাতাগুলি উঠিয়ে ফেলে দিতে পারেন, আবার আপনি খাবার সময়ও বেছে বেছে ফেলে দিতে পারেন। আমি এই লেবু পাতাগুলি ফেলে দিলাম না, তবে আমি প্রায় সময় এই রান্নার শেষ পর্যায়ে এসে লেবু পাতাটা ফেলে দেই। তো এই ছিল আমার রান্না রেসিপিটা। আপনাদের কেমন লাগলো জানাবেন এবং এই ধরনের রেসিপি করে গরম ভাত দিয়ে খাবেন। ধন্যবাদ।